Hello, dear students. Welcome to my online English class in my YouTube channel. You too can learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি ইংরেজি অনার্স প্রথম বর্ষে আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর যে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস, এই কবিতার বিস্তারিত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি এই কবিতাটি সম্পর্কে এবং এই কবিতার সাথে রিলেটেড যে সকল কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের সাথে সম্পর্কিত অন্যান্য যা কিছু বিষয়াদি রয়েছে সবকিছু নিয়ে আজকের এই ভিডিও ক্লাসটি আমি তৈরি করেছি। তোমরা আশা করি পুরো ক্লাস জুড়ে থাকবে সবকিছু বিষয় জেনে নেওয়ার জন্য এই একটি ক্লাসের মাধ্যমে। তো তোমরা তোমাদের সিলেবাসে গেলে দেখতে পাবে যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর যে প্রথম কবিতাটি ছিল শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই কবিতাটি সম্পর্কে একটি ভিডিও ক্লাস আপলোড করা হয়েছে, যেখানে আমি এই কবিতার সাথে সম্পর্কিত সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য সহ এর সাথে যে তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তার বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিও ক্লাসটি দেখেছো। তো আজকের ভিডিও ক্লাসে আমরা অন হিজ ব্লাইন্ডনেস নিয়ে এবং এর সাথে সম্পর্কিত যে মিল্টনিক সনেট, পেট্রাকান সনেট এবং সেই সনেটগুলোর বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে মূল ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকন রয়েছে সেটাতে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে তোমাদের যে কোনো বিষয় নিয়ে যখনই কোনো ভিডিও ক্লাস আমি আপলোড করব তার নোটিফিকেশন যাতে তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাও। তা চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আজকের যে পয়েন্টটি অন হিজ ব্লাইন্ডনেস, তার রাইটার সম্পর্কে আমরা একটু কথা বলবো। তোমরা আগে থেকেই জেনেছো যে অন হিজ ব্লাইন্ডনেস তার রাইটার হচ্ছেন জন মিল্টন। তিনি বেশ বিখ্যাত অনেক এপিক লিখেছেন, অনেক কবিতা লিখেছেন এবং তিনি একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক হিসেবে পরিচিত। তো তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1608 অর্থাৎ 1608 সালের 9 ডিসেম্বর লন্ডনে এবং তিনি মৃত্যুবরণ করেন 1674 সালের 8 নভেম্বর। তখন তার বয়স হয়েছিল 65। এখন তার যে বয়সের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে তিনি ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ রয়েছে অর্থাৎ পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, তার 4টি পিরিয়ডসের সময় কিন্তু তিনি জীবিত ছিলেন। অর্থাৎ যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন 1608 সালে আর যেহেতু জ্যাকোবিয়ান এজটা শুরু হয়েছে 1603 সালে এবং চলেছে 1625 সাল পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাকোবিয়ান এজে তিনি কিন্তু তার কৈশোর এবং যৌবনকালটা কাটিয়েছেন, তাই না? এরপর আসছে হচ্ছে ক্যারোলাইন এজ, এটা ছিল হচ্ছে চার্লস দ্য ফার্স্টের সময় 1625 থেকে 1649 সাল পর্যন্ত। এই সময়ে তিনি বেশ কিছু লেখালেখি করেন এবং এই সময়টা জুড়ে তিনি কিন্তু একজন দক্ষ সিভিল সার্ভেন্ট হিসেবে রাজদরবারে কাজ করেন। তারপর চার্লস দ্য ফার্স্টের বিহেডেড করার পর, অর্থাৎ চার্লস দ্য ফার্স্ট যে রাজা তাকে হত্যা করার পর কমনওয়েলথ পিরিয়ড যে শুরু হলো 1649 সালে এবং সেটা চলেছিল 1660 সাল পর্যন্ত। এই সময়ে কিন্তু তিনি ব্লাইন্ড হয়ে যান, ঠিক আছে, অন্ধ হয়ে যান। অন্ধ হওয়ার কিছু বিশেষ কারণ রয়েছে, সেগুলো আমরা পরে জানবো। এবং তিনি যেহেতু মারা যান 1674 সালে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রেস্টোরেশন পিরিয়ড বলে যে পিরিয়ডটা 1660 থেকে শুরু হয়েছিল এবং 1700 সাল পর্যন্ত চলছে। রেস্টোরেশন পিরিয়ড কেন বলা হচ্ছে? যে চার্লস দ্য ফার্স্টকে যখন হত্যা করার মাধ্যমে কমনওয়েলথ পিরিয়ড শুরু হলো, ঠিক তারপরে 1660 সালে জনগণ আবার করলো কি, যে অলিভার ক্রমওয়েল যিনি কমনওয়েলথ পিরিয়ডের লাস্ট শাসক ছিলেন তাকে আবার হত্যা করা হয় এবং চার্লস দ্য ফার্স্টের সন্তান
চার্লস দ্য সেকেন্ড বলা হচ্ছে, তিনি কিন্তু তার বাবাকে যখন হত্যা করা হয়েছিল 1649 সালে, তখন কিন্তু তিনি ফ্রান্সে পালিয়ে যান। তা তাকে আবার পুনরায় কি করা হলো, সিংহাসনে আরোহণ করানো হলো ফ্রান্স থেকে নিয়ে এসে। তার জন্য এই পিরিয়ডটাকে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, ঠিক আছে, 1660 থেকে 1700 সাল পর্যন্ত। তা যাই হোক, আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, তারপরে তোমাদের সামনে একটু এই বিষয়গুলো তুলে ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং তোমরা যখন এইগুলোর সম্পর্কে বিস্তারিত জানবে কিছুটা হলেও সহায়তা হয় ওই বিষয়গুলোকে আরো বেশি ক্লিয়ারলি জানতে, ঠিক আছে, এবং তোমরা ইন্টারেস্ট বোধ করো, কারণ তোমাদের সেকেন্ড ইয়ারে কিন্তু গিয়ে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে। তাই এগুলোর সম্পর্কে যদি এখন তোমাদের ধারণা থাকে, তাহলে এখন যদি কোনো কোশ্চেন আসে, ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেন এই এজগুলোর সম্পর্কে, তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। যদিও আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু তোমরা অবশ্যই ইন্টারেস্টেড হয়ে এই সালগুলো সম্পর্কে একটু জেনে নিবে, যাতে কোনো ধরনের কোশ্চেন যদি এই সাল সম্পর্কে এসে যায় তাহলে তোমরা তার আনসার করতে পারো। কারণ এই সালগুলো সম্পর্কে তোমাদের বিশেষ বৈশিষ্ট্য জানতে হবে, যে এই সময়ে রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপারগুলো কেমন ছিল। কারণ আমরা জানি যে কোনো ধরনের সাহিত্যই কিন্তু যে যুগে লেখা হয় সেই যুগের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, বিশ্বাস, হ্যাঁ, ও সায়েন্টিফিক ইনভেনশন, ডিসকভারি ইত্যাদি দ্বারা কিন্তু প্রভাবিত হয়। তো এই সময় কিন্তু বিশেষ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তাহলে যেমন হচ্ছে জ্যাকুবেনিস নামকরণ করা হচ্ছে জেমস দ্য ফার্স্টের নাম অনুসারে, ক্যারোলাইন এইস এর নামকরণ করা হচ্ছে চার্লস দ্য ফার্স্টের নাম অনুসারে। কমনওয়েলথ পিরিয়ড বলা হচ্ছে যখন রাজার শাসন আর ছিল না ইংল্যান্ডে, কারণ চার্লস দ্য ফার্স্টকে সিংহাসনচ্যুত করার পরেই কিন্তু কমনওয়েলথ পিরিয়ড বা জনগণের শাসন আসে, যেখানে আমরা কয়েকজন শাসকের নাম পেয়েছি। এরপর আবার যখন রাজার শাসন শুরু করানো হলো, তাকে আমরা বলছি হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। তাই এইগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা দেখছি জন মিল্টন। পেশাগত দিক থেকে তিনি অবশ্যই একজন ইন্টেলেকচুয়াল ছিলেন, এবং তিনি সিভিল সার্ভেন্ট ছিলেন, অর্থাৎ রাজ দরবারে বিভিন্ন কাজে তিনি কিন্তু যুক্ত ছিলেন। এবং সাহিত্য রচনার দিক থেকে তিনি একজন কবি, সনেটিয়ার এবং এপিক রাইটার বলা হচ্ছে, ঠিক আছে। তো তিনি কবি হিসাবে সনেট লিখেছেন এবং বেশ কিছু বিখ্যাত এপিকও কিন্তু লিখেছেন, যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, হ্যাঁ, এগুলোর নাম আমরা এই যেখানে পেয়েছি। তারপর হচ্ছে অ্যাডিয়াপেজিটিকা, লাইসিডাস, হ্যাঁ, এরকম স্যামসন অ্যাগনিস্টস, অনেক কিন্তু গুরুত্বপূর্ণ লেখা তিনি লিখেছেন। এছাড়াও তিনি ধর্মীয় দিক থেকে এবং সামাজিক দিক থেকে মানুষের প্রয়োজনীয়, হ্যাঁ, বা সমাজের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কর্ম কিন্তু তিনি সম্পাদন করেছেন। তো যাই হোক, এগুলো তোমরা অবশ্যই একটু জেনে নিবে। আমি তোমাদের সামনে জাস্ট ছোট ছোট করে উপস্থাপন করছি যে তোমাদের এই কবি সম্পর্কে জানতে হলে কি কি বিষয়গুলো তোমাদের জানা দরকার, তা তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। আমি বারবার তোমাদের অ্যাডভাইস করছি, যাতে যেহেতু তোমরা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো, হ্যাঁ, সাহিত্যটাকে ছোট হিসেবে না দেখে অবশ্যই বিস্তৃত আকারে দেখতে হবে, যাতে ভালো একটা প্রিপারেশন সাহিত্যে তোমাদের হয়ে যায় এবং সাহিত্য সম্পর্কে একটা ভালো ইন্টারেস্ট তোমরা ফিল করো, ঠিক আছে। মূল পয়েন্টে যেটা আমরা আসতে চাচ্ছি আজকে, যেহেতু কবিতার নাম হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, আর আসলে এখানে যে ব্লাইন্ডনেস শব্দটি ইউজ করা হয়েছে, অন্ধত্ব, এই শব্দটি আমরা মিল্টনের যে ব্লাইন্ড হওয়ার বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। আর কবি আসলে তার ব্লাইন্ডনেস নিয়ে কিন্তু এই কবিতাটি রচনা করেছেন, হ্যাঁ। তো এখানে আমরা একটু যদি দেখি তাহলে কি বলা হচ্ছে, মিল্টনস আইসাইট হ্যাড বিন স্টিডিলি ডিক্লাইনিং ফর ইয়ার্স। অর্থাৎ তিনি যেহেতু সাহিত্য রচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, তো বিভিন্ন কাজে তিনি এত বেশি সময় ব্যয় করতেন যে তার দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে শুরু করে, হ্যাঁ, এই যে ডেক্লাইন মানে কমে যাওয়া, তাই না। মোস্ট লাইকলি দ্য রেজাল্ট অফ আনট্রিটেড গ্লকমা, তাই তো। আমরা জানি গ্লকমা হচ্ছে চোখের একটা রোগ, যে রোগটাকে তিনি আনট্রিটেড অবস্থায় রেখেছিলেন, মানে তিনি জানতেন এই রোগটা তিনি ভুগছেন, কিন্তু তিনি সেটার প্রতি ঠিক মনোযোগী হননি বা সময় দিয়ে চিকিৎসাটা নিতে পারেননি। আর এই কারণেই বলা হচ্ছে, এটা বলা হচ্ছে মোস্ট লাইকলি, তাই তো, সম্ভবত অনেকটাই, যে কারণে হয়তো তার দৃষ্টিশক্তি কিন্তু কমে যাচ্ছিল। আর এই কমতে কমতে কি হলো, বাই ফেব্রুয়ারি 1652, 1652 সালের ফেব্রুয়ারির আগেই, এরকম আর কি, বাই ইউজ করলে আমরা আগে বুঝি নাকি, বা ফেব্রুয়ারির দিকে কি হলো, হি হ্যাড গন কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। আর এই অন্ধত্বের কারণে কিন্তু তিনি সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে অনেক সমস্যার মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলেন, তাই তো। অনেকে অনেকভাবে তাকে কটূক্তি করেছিল,
যেগুলো আমরা যদি একটু তার জীবনের সম্পর্কে পড়ি তাহলে বুঝতে পারবো যে অনেকে বলতো যে তার এই ব্লাইন্ডনেসটা হচ্ছে গড গিফটেড, অর্থাৎ তিনি গডের বিরুদ্ধে কথা বলেন, তারপরে ধর্মীয় বিষয়ের বিরুদ্ধে কথা বলেন, সামাজিক অনেক রিফরমেশনের জন্য তিনি আন্দোলন করেছিলেন। এই বিষয়গুলোর কারণে অনেকে তার এই ব্লাইন্ডনেসটাকে গড গিফটেড বা গডের দেওয়া বলে অনেকে মনে করেছিল। ঠিক আছে? তো তাই এই বিষয়টাকে তিনি অনেকভাবেই লেখালেখির মাধ্যমে তিনি জনগণের সামনে তুলে ধরেছিলেন তার চিন্তা ভাবনাকে। এই ব্লাইন্ডনেস নিয়ে তিনি বেশ কিছু সনেট লিখেছেন। তা আজকে আমরা সনেট 19 যেটা সেটা একটু পড়বো। সনেট 19, যার একটি নাম হচ্ছে কি অন ইজ ব্লাইন্ডনেস। ঠিক আছে, এটাকে আমরা সনেট 19 বলছি কারণ 19 নম্বর সনেট ছিল এটা। আর এটা হচ্ছে কি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল সনেট ইন হুইচ মিল্টন মেডিটেটস অন হিজ ওন লস অফ সাইট। মেডিটেটস মানে কি তিনি এটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন, শোক প্রকাশ করেন, হ্যাঁ, তার এই দৃষ্টিশক্তি হারানোর উপর ভিত্তি করে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকের কবিতাটি যেটা আমরা পড়তে যাব সেটা জন মিল্টনের একদম জীবনের একটা কাহিনী বা জীবনের একটা অংশ। দৃষ্টিশক্তি হারানোর কারণে যে তিনি গভীরভাবে ব্যথা পেয়েছিলেন এবং দৃষ্টিশক্তি হারানোর কারণে তার যে কি মনোভাব, সেই বিষয়টা কিন্তু তিনি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো জন মিল্টন সম্পর্কে কিছু কথা। এখানে যে বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করলাম না, জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা একটু চেষ্টা করবে বিষয়গুলোকে গভীরভাবে জেনে নেওয়া। আজকের যে আলোচনা, এই আলোচনার সাথে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দিয়ে দিতে চাচ্ছি, যে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে নিবে এই কবিতার উপর ভিত্তি করে। প্রথম কোশ্চেনটি হচ্ছে কি রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ অন হিজ ব্লাইন্ডনেস, অর্থাৎ এই কবিতার উপর তোমাদের একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হতে পারে। অথবা বলা হচ্ছে হোয়াট ইজ আ সনেট, প্রথমত হচ্ছে সনেট কি, ডিসকাস মিল্টনস অন হিজ ব্লাইন্ডনেস অ্যাজ আ সনেট। তাহলে অন হিজ ব্লাইন্ডনেস যে একটি সনেট, এটাকে আমাদেরকে আলোচনা করতে হবে যে কিভাবে এটাকে আমরা সনেট হিসেবে ধরলাম। এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম অফ মিল্টন সনেট, আর মিল্টন কি কি বিষয় নিয়ে সনেট লেখেন এবং অন হিজ ব্লাইন্ডনেস যে সনেটটি তার মূল আইডিয়া বা যে থিম, মূল বিষয়, সেটা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তাই এই যে তিনটি কোশ্চেন তোমরা এখানে দেখলে, তোমরা যদি এই পুরো ভিডিও ক্লাসটি মনোযোগের সহিত দেখো তাহলে এই তিনটা কোশ্চেনের আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে। তা চলো আমরা এরপরে জেনে নিই, যেহেতু এখানে আমরা সনেট কি এটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এবং মিল্টনিক সনেট নিয়েও আলোচনা করব, তাই প্রথমে আমাদের জানা দরকার সনেট কি। অলরেডি সনেট নিয়ে আমার একটি ভিডিও ক্লাস রয়েছে যেখানে আমি সনেট এবং তার যে প্রকারভেদ সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সনেটের ফিচারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রত্যেক প্রকার সনেট মানে কত প্রকার সনেট রয়েছে এবং প্রত্যেক প্রকার সনেটের বৈশিষ্ট্যগুলো কি এবং তাদের মধ্যে যে সিমিলারিটি এবং ডিফারেন্স রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি দেখে নিবে। তা প্রথমে আমরা একটু দ্রুত যাই, কারণ এগুলো অলরেডি আলোচনা যেহেতু হয়েছে তোমরা অবশ্যই জানো, আর যদি না জেনে থাকো তোমরা অবশ্যই জেনে নিও। তাই আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, তা না হলে হয়তো এই ভিডিও ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য তোমরা অবশ্যই একটু মনোযোগী হবে, যাতে যে বিষয়গুলোকে আমি দ্রুত এগিয়ে নিয়ে যাব সেগুলো যাতে তোমরা বুঝতে পারো। A sonnet is a short lyric poem consisting of 14 iambic pentameter verse lines. অর্থাৎ এটা হচ্ছে সনেটের সংজ্ঞা। তাহলে সনেট হচ্ছে এক ধরনের ছোট লিরিক পয়েম যার মধ্যে থাকবে 14টি লাইন, এই যে 14 ভার্স লাইনস, এবং প্রতিটি লাইনের মধ্যে থাকবে হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ যে মিটার বা মেজার হবে বা ফুট হবে সেগুলো হবে কি আয়াম্বিক, এবং একটা লাইনের ভিতরে এরকম আয়াম্বিক 5টা মিটার থাকবে। ঠিক আছে? আয়াম্বিক কি বা পেন্টামিটার কি বা মিটার কি সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি অলরেডি। তোমরা অবশ্যই এগুলো ধারাবাহিকভাবে দেখবে, তা না হলে তোমাদের কিন্তু এই পড়াশোনা করতে গেলে আগাবে না। হ্যাঁ, মানে তোমরা পদে পদে বাধাপ্রাপ্ত হবে। তাই ধারাবাহিকভাবে যে আমি ভিডিও ক্লাসগুলো দিচ্ছি তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে। হ্যাঁ, মিটার, ফুট, তারপরে রাইম স্কিম, এগুলো কিন্তু তোমরা ধারাবাহিকভাবে দেখবে। তা না হলে মাঝে মাঝে দেখলে পারে কিন্তু তোমরা একটা বিষয়কে সাবলীল ভাবে বুঝতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, তাহলে সনেটের সংজ্ঞা আমরা দেখলাম। এবার বলা হচ্ছে ইট হ্যাড ইটস অরিজিন, মানে সনেট উৎপত্তি লাভ করে ইন ইটালি, ইতালিতে, ইন দ্য 13th সেঞ্চুরি, মানে 1300 শতকের দিকে। ইটালিয়ান পয়েট পেট্রাক পারফেক্টেড সনেটস, বলছে যদিও ইটালিয়ান পয়েট পেট্রাক প্রথম সনেট লেখেননি, তার আগে অনেকেই সনেট লিখেছেন, কিন্তু এই পেট্রাক হচ্ছেন একজন কবি যিনি
প্রথম সনেটকে একটা নির্দিষ্ট রূপ দিয়েছিলেন এবং মানে একটা নির্দিষ্ট রূপে নিয়ে এসেছিলেন। তাই বলা হচ্ছে যে ইতালিয়ান পোয়েট পেট্রাক পারফেক্টেড সনেটস এন্ড গেভ আ পার্টিকুলার স্ট্রাকচার টু দেম, একটা নির্দিষ্ট স্ট্রাকচার তিনি প্রদান করেন। সো আফটার হিজ নেম, অতএব তার নাম অনুসারে দ্য ইটালিয়ান সনেটস ওয়ার নেমড পেট্রাকান সনেট। তাহলে ইতালিতে লেখা যে সনেটগুলো তাকে আমরা বলছি হচ্ছে ইতালিয়ান সনেট, এবং পেট্রাকের লেখা সনেটগুলোকে আমরা বলছি ইতালিয়ান সনেট অথবা পেট্রাকান সনেট। ঠিক আছে, তাই এটা একটু খেয়াল রাখবে যে সনেট কি এবং সনেটের উৎপত্তি কোথায় হয়েছিল এবং এই উৎপত্তির ক্ষেত্রে কোন ব্যক্তির বিশেষ প্রভাব বা গুরুত্ব রয়েছে, কারণ ব্রিফ কোশ্চেন হিসেবে তোমাদের আসতে পারে কিন্তু। ঠিক আছে, এরপর বলা হচ্ছে দেয়ার আর টু মডেলস অফ সনেট ফর্ম। বলছে সনেটের যে স্ট্রাকচার তার জন্য দুইটা মডেল কিন্তু লিটারেচারে রয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে পেট্রাকান আর ইতালিয়ান সনেট, আরেকটি হচ্ছে শেক্সপিয়ারিয়ান আর ইংলিশ সনেট। তাহলে ইতালিয়ান সনেট হচ্ছে কোনগুলো, যেগুলো পেট্রাক কর্তৃক লিখিত, আর ইংলিশ সনেট হচ্ছে কোনগুলো, শেক্সপিয়ার কর্তৃক লিখিত সনেটগুলো। তাহলে এই দুইজন মেইন কবি বা সনেটিয়ার যারা সনেটের নির্দিষ্ট রূপ দিয়েছিলেন। তাহলে ইতালিয়ান সনেটের এক ধরনের রূপ রয়েছে এবং ইংলিশ সনেটের কিন্তু এক ধরনের স্ট্রাকচার বা রূপ রয়েছে। এখন এই দুইজন যে রাইটার, এই দুইজন রাইটারের যে দুইটা আলাদা আলাদা ফর্ম, এই ফর্মগুলোই কিন্তু পরবর্তী রাইটারেরা ফলো করেছে তাদের সনেটে। তাহলে এখানে বলা হচ্ছে জন মিল্টন ফলোড দ্য পেট্রাকান সনেট ফর্ম। মিল্টনিক সনেট বলে আসলে আলাদা কোনো সনেট নেই, বরং তিনি ফলো করেন হচ্ছে পেট্রাকান যে সনেট ফর্ম সেটাতে, যদিও তিনি কিছুটা ভ্যারিয়েশন দিয়েছিলেন তার এই সনেটে, তাই আলাদা করে তার সনেটকে বলা হচ্ছে মিল্টনিক সনেট। ঠিক আছে, তো আমরা একটু জেনে নিই যে মিল্টনিক সনেট কি এবং পেট্রাকান সনেট এবং মিল্টনিক সনেটের মধ্যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি কোথায় রয়েছে। কারণ আজকের যে অন হিজ ব্লাইন্ডনেস সনেটটি আমরা পড়তে যাব, এটাকে সনেট হিসাবে যেমন ভাবে প্রমাণ করতে হবে, তেমনি এটা মিল্টনিক সনেট হিসাবে বা পেট্রাকান সনেটের সাথে এর পার্থক্য কি বা থিমেটিক কোনো পার্থক্য আছে কিনা, স্ট্রাকচারাল কোনো পার্থক্য আছে কিনা, সেগুলো কিন্তু আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। তাই তোমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার। তো মিল্টনিক সনেট সম্পর্কে আমরা একটু জানি। জন মিল্টন ক্রিয়েটেড দ্য মিল্টনিক সনেট অ্যাজ আ ভ্যারিয়েন্ট টু দ্য দেন হাইলি পপুলার পেট্রাকান সনেট। অর্থাৎ তৎকালীন যে জনপ্রিয়, হ্যাঁ খুবই জনপ্রিয় পেট্রাকান সনেট, এই সনেট থেকে কিছুটা ভ্যারিয়েন্ট আনার চেষ্টা করেছিলেন, এবং যে সনেটগুলো লেখার মাধ্যমে এই ভ্যারিয়েন্টটা আনার চেষ্টা করেছেন মিল্টন, সেই সনেটগুলোকে বলা হচ্ছে কি মিল্টনিক সনেট। দ্য মিল্টনিক সনেট কিপস দ্য পেট্রাকান লেন্থ অ্যান্ড রাইম স্কিম। তার মানে জন মিল্টন পেট্রাকান সনেটের যে স্ট্রাকচারাল বিষয়গুলো সেগুলো কিন্তু তিনি চেঞ্জ করেননি, কিন্তু তিনি চেঞ্জ করেছিলেন কোথায়, বাট ডাজ অ্যাওয়ে উইথ দ্য স্ট্রেঞ্জার ব্রেক বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট। তাহলে পেট্রাকান সনেটের কিন্তু অক্টেভ এবং সেস্টেট বলে দুইটা অংশ রয়েছে, এবং এই দুটা অংশের ভিতরে কিন্তু একটা ব্রেক রয়েছে, মানে আলাদা স্ট্রেঞ্জার করা হয়েছে দুটা অংশকে, অক্টেভ তারপরে একটা ব্রেক দিয়ে সেস্টেট। কিন্তু বলা হচ্ছে আদারওয়াইজ দ্য মিল্টনিক সনেট ইজ নর্মাল সনেট উইথ ইটস ওন ফর্ম অ্যান্ড হোয়ার দ্য টপিক অ্যান্ড দ্য থিম অফ দ্য পোয়েম আর ডাউন টু দ্য পয়েন্ট। এবং তিনি যে সনেটগুলো লিখেছেন তার টপিক এবং তার যে থিম, এগুলো অনেকটাই কবির নিজস্বতা রয়েছে। ঠিক আছে, তো তাহলে পেট্রাকান সনেট এবং মিল্টনিক সনেটের মধ্যে পার্থক্য হলো শুধু একটি জায়গাতে, যে পেট্রাকান সনেটের ক্ষেত্রে যে অক্টেভ এবং সেস্টেট রয়েছে এটা দুটো আলাদা স্ট্রেঞ্জায় রয়েছে, কিন্তু মিল্টনিক সনেটে এটা অক্টেভ এবং সেস্টেট বলে আলাদা করে কোনো স্ট্রেঞ্জা করা হয়নি, বরং একসাথে জুড়ে দেওয়া হয়েছে, মার্জ করে দেওয়া হয়েছে। আর মিলটা হলো কি, মিল্টন পেট্রাকান সনেটের যে লেন্থ অথবা রাইম স্কিম সেটা কিন্তু তিনি ফলো করেছেন, সেটাতে কিন্তু তিনি কোনো পরিবর্তন আনেননি। তাহলে পার্থক্য একটি জায়গায় রয়েছে। ঠিক আছে, তাহলে পেট্রাকান সনেটের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে যে পেট্রাকান সনেটের দুইটা অংশ রয়েছে। প্রথম হচ্ছে অক্টেভ। অক্টেভ কেন বলা হচ্ছে, কারণ এই অংশে ফার্স্ট 8 লাইন্স থাকে, প্রথম 8টি লাইন থাকে। তবে এই অংশের রাইম স্কিম হয় কি এ বি বি এ বি বি এ, এবং এই 8টা লাইন কিন্তু একসাথেই থাকে। আমরা তো অলরেডি জেনেছি রাইম স্কিম কি জিনিস, সেটা আমরা এই অন হিজ ব্লাইন্ডনেস কবিতার মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। অক্টেভের পরে থাকছে তাহলে ফলোড বাই সেস্টেট। তাহলে সেস্টেট কি, লাস্ট 6 লাইন্স উইথ দ্য রাইম স্কিম সিডি 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 অথবা সিডিই সিডিই। তাহলে
পেট্রাকান সনেটের যে পরবর্তী সেস্টেট বা 6 লাইন্স রয়েছে, এক্ষেত্রে রাইম স্কিম হচ্ছে কি, হয় সিডি সিডি সিডি, হয় এটি হবে, আর না হয় সিডিই সিডিই এটি হবে। তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা রাইম স্কিম ফলো করা হয়েছে পেট্রাকান সনেটে। এবং সনেটের সংজ্ঞা অনুসারে তো আমরা জানি যে এই যে 14টি ভার্স লাইন হয়, অক্টেভের 8টি এবং সেস্টেটের 6টি মিলে হচ্ছে 14টি লাইন। এই 14টি লাইনের প্রতিটি লাইনের ভিতরে কি থাকবে, আয়াম্বিক পেন্টামিটার থাকবে। অর্থাৎ সিলেবল ভাগ করলে আমরা 10টি সিলেবল পাবো, এবং এই সিলেবলের ধারাবাহিকতা হবে কেমন, প্রথমটি আনস্ট্রেস, পরেরটা স্ট্রেস, এইভাবে তারপরেরটি আনস্ট্রেস, তারপরটি স্ট্রেস, এইভাবে মোট 2টা করে সিলেবল নিয়ে একটা ফুট তৈরি হবে, এবং এরকম মোট 5টা ফুট থাকবে একটা ভার্স লাইনে। আর একে বলবো আমরা পেন্টামিটার। তাহলে আয়াম্বিক পেন্টামিটার কি সেটা তোমরা অলরেডি জেনেছো, এখানে আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। তাহলে পেট্রাকান সনেটের যে বৈশিষ্ট্য বা স্ট্রাকচার, তা হলো প্রথম 8 লাইন যাকে আমরা বলছি অক্টেভ, পরবর্তী 6 লাইন যাকে আমরা বলছি সেস্টেট, এবং প্রথম অক্টেভের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ বি বি এ। সেস্টেটের রাইম স্কিম হচ্ছে কি সিডি 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 অথবা সিডিই সিডিই। এই হচ্ছে স্ট্রাকচারাল ব্যাপার পেট্রাকান সনেটের। এখন তাহলে ডিফারেন্সটা কি আমরা অলরেডি ধরতে পেরেছি, তবু আমরা এখানে একটু আলাদা পয়েন্ট করেছি যাতে তোমরা বিষয়টিতে ধারাবাহিকতা আনতে পারো। যেমন হচ্ছে কি, পেট্রাক ডিভাইডেড দ্য পোয়েম ইনটু 2 আনইকুয়াল হাফস। আনইকুয়াল মানে কি, সমান নয়। একটাতে হচ্ছে কি অক্টেভ 8 লাইন, আর একটা হচ্ছে সেস্টেট 6 লাইন। তার মানে আনইকুয়াল, হাফ মানে অর্ধেক, মানে পোয়েমকে তিনি 2টা আলাদা আলাদা অংশে ভাগ করেছেন। তার মধ্যে দ্য অক্টেভ ওয়াজ অ্যান 8 লাইন ওপেনিং স্টেঞ্জা দ্যাট প্রপোজড আ প্রবলেম। এইখানে হচ্ছে ব্যাপার যে তিনি যে প্রথম 8 লাইন দিয়ে একটা অক্টেভ গঠন করলেন, সেখানে তিনি কোনো একটা প্রবলেমকে প্রথমে উপস্থাপন করেন। তারপর আসছে কি সেস্টেট ওয়াজ আ ক্লোজিং 6 লাইনস অফ ভার্স, তাই তো? তাহলে এরকম 6 লাইন যার ভিতরে কি করেন, কমেন্টেড অন দ্য প্রবলেম, যেখানে তিনি প্রবলেমের উপরে একটা মতামত দেন। তাহলে এইভাবে 2টা অংশে তিনি ভাগ করেছেন, এবং কোন অংশে কি তিনি উপস্থাপন করেন সেটা আমরা এখানে জানলাম। অন্যদিকে মিল্টন কেপ্ট দ্য ডিস্টিংশন বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড সেস্টেট ইন টার্মস অফ ফাংশন। তাহলে এই সেস্টেট এবং অক্টেভের যে বিষয়টি, যে ফাংশন বা কি বিষয় তুলে ধরা হয়, সেটা কিন্তু তিনি, যে ডিস্টিংশনটা, পার্থক্যটা, সেটা কিন্তু তিনি রেখেছেন, তাই না? বাট মার্জ দেম ইনটু 114 লাইন স্টেঞ্জা। কিন্তু তিনি এই অক্টেভ এবং সেস্টেটকে আলাদা আলাদা স্টেঞ্জা হিসাবে দেখাননি, বরং দুটাকে মার্জ করার মাধ্যমে একবারে তিনি 14 লাইনের একটা স্টেঞ্জা বা কবিতা করে ফেলেছেন। আর এই যে ডিফারেন্সটা, পেট্রাকান সনেট এবং মিল্টনিক সনেটের মধ্যে যে পার্থক্য, সেটা জানার জন্য এখন আমরা অন হিজ ব্লাইন্ডনেস যে কবিতাটি, সেটা একটু পড়তে যাব, তাই তো? তাহলে প্রথম কথা হচ্ছে, আমাদেরকে জানতে হবে এখানে রয়েছে মোট 14টি লাইন। তাহলে এখানে 14টি লাইন রয়েছে। এরপর আমরা দেখব যে পেট্রাকান সনেটে প্রথম যে 8টি লাইন, এখানে 8টি লাইন পেলাম, এই 8টি লাইনকে বলা হচ্ছে অক্টেভ, আর পরবর্তী 6টি লাইনকে বলা হচ্ছে সেস্টেট, ঠিক আছে? কিন্তু মিল্টনিক সনেটের ব্যাপারটা এটা দাঁড়ালো যে তিনি এখানে কোনো গ্যাপ দেননি বা প্যারাগ্রাফ নতুন করে শুরু করেননি, এক প্যারাতেই তিনি কবিতাটি দিয়ে গেছেন। কিন্তু পেট্রাকান সনেটে আমরা পাবো কি, যে প্রথমে অক্টেভটি দেওয়ার পর একটা 1 লাইন গ্যাপ রয়েছে, তারপর সেস্টেটটা শুরু হয়েছে, মানে 2টা আলাদা আলাদা স্টেঞ্জা বা প্যারাগ্রাফ হয়ে গেছে। এখন এটুকু তো আমাদের বুঝতে সুবিধা হলো। এরপর যে ফাংশন, তিনি অক্টেভ এবং সেস্টেট কেন আলাদা করেন, হ্যাঁ, যেটা আমরা পেট্রাকান সনেটের ক্ষেত্রে পাচ্ছি। অক্টেভে তিনি কি করেন, একটা প্রবলেমকে প্রপোজ করেন, মানে প্রবলেমটাকে উপস্থাপন করেন, তারপর এই প্রবলেমের সলিউশন দেন বা কমেন্ট করেন। এটা হচ্ছে কোথায়, সেস্টেটে। জন মিল্টনও কিন্তু এই ব্যাপারটা ফলো করেছেন। প্রথমে তিনি তার প্রবলেমটা উপস্থাপন করেছেন, প্রবলেমটা কি, তারপর তিনি এই প্রবলেমের একটা সলিউশন সেস্টেটে উপস্থাপন করেছেন। তারপরে আমরা যদি দেখি যে রাইম স্কিম, তাহলে এখানে রাইম স্কিমটা তেমনটি রয়েছে নাকি, যেমন তাহলে স্পেন্ট যে সিলেবেল, তার সাথে বেন্টের মিল রয়েছে নাকি, এনটি। তো একে যদি আমরা এ ধরেছি, তাহলে পরেরটা আমরা এ ধরলাম। ওয়াইড আর হাইড, এদের মধ্যে সিলেবেলের আবার কিন্তু যে সাউন্ড, সেটার মিল রয়েছে। তাই একে যেহেতু আমরা বি ধরেছি, পরেরটাকে আমরা বি ধরলাম। তার মানে এখানে হলো এ বি বি এ। একইভাবে প্রেজেন্ট, তাহলে এনটি আছে, এখানে যেহেতু স্পেন্টের সাথে এনটি ছিল, তাহলে একে যদি আমরা এ ধরি, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে এ ধরলাম।
চাইল্ড ডিনাইড, দেখো ডি তা বা এই জাতীয় সিলেবেল রয়েছে, তাহলে ওয়াইড, হাইড, চাইল্ড, ডিনাইড। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা বি ধরেছি, তাহলে চাইল্ডের ক্ষেত্রে বি ধরলাম, ডিনাইডের ক্ষেত্রে বি ধরলাম, আর প্রিভেন্টের সাথে প্রেজেন্টের যে এনটি এর মিল রয়েছে সেই জন্য আমরা এখানে এ ধরলাম। ঠিক আছে, এরপর নিড, এই ক্ষেত্রে কিন্তু দেখো নতুন ডিনাইড বা এই জাতীয় নয়, এর জন্য আমরা একে সি ধরলাম। বেস্ট অতএব এএসটি বা এসটি এই জাতীয় কোনো নাই, তাই আমরা এখানে ডি ধরলাম। আর স্টেট, 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 বেস্ট আর স্টেট এর দুটা কিন্তু ভিন্ন, তাই আমরা এখানে আবার ই ধরেছি। একইভাবে নিডের সাথে স্পিড এর কিন্তু একটা সাউন্ডের মিল রয়েছে না, তার জন্য একে যেহেতু আমরা সি ধরেছি একে সি ধরলাম। তাহলে বেস্টের সাথে রেস্ট এর একটা সাউন্ডের মিল রয়েছে, তাই একে আমরা ধরলাম হচ্ছে ডি, কারণ একে আমরা ডি ধরেছিলাম। আর স্টেট, ওয়েট, এই যে টি শেষের যে টি সিলেবেলটি তার যে রেস রয়েছে, এর জন্য স্টেটে যেহেতু আমরা ই ধরেছি ওইটার ক্ষেত্রে আমরা এখানে ই ধরলাম। তাহলে আমরা সেস্টেটের যে রাইম স্কিম সেটা কি পেলাম, সি ডি ই, সি ডি ই। তাহলে এই হলো স্ট্রাকচারাল ব্যাপার। ঠিক আছে, তো তাহলে স্ট্রাকচারাল ব্যাপার দেখতে গিয়ে আমাকে প্রথমে স্টেনজাইক ফর্মটা দেখতে হচ্ছে যে অক্টেভ এবং সেস্টেট ঠিক আছে কিনা, তারপরে দেখলাম হচ্ছে রাইম স্কিম দুটাতে ঠিক আছে কিনা। তাহলে এই দুই জায়গাতে কিন্তু জন মিল্টন হুবহু পেট্রাকান সনেটকে ফলো করেছেন, শুধু একটি পার্থক্য হলো কি তিনি অক্টেভ এবং সেস্টেটকে পেট্রাকান সনেটের মতো আলাদা করে দেখাননি, একটা বরং স্টেনজাই তিনি বানিয়েছেন। এরপর আমাদের থিমেটিক ব্যাপারটা আসতে হবে। থিমেটিক ব্যাপারে পেট্রাক করেছে কি, প্রথম যে অক্টেভ এখানে তিনি একটা প্রবলেমকে উপস্থাপন করেছেন, আর দ্বিতীয়ত সেস্টেটে গিয়ে তিনি প্রবলেমটার একটা সলিউশন দেখিয়েছেন। এখন আমরা কবিতাটি পড়ার মাধ্যমে বুঝবো যে জন মিল্টনে কি সেই কাজটা করেছেন কিনা। এখন এটা জানতে হলে আমাদের কবিতাটা পড়তে হবে, কারণ এটা তো আর স্ট্রাকচারাল ফর্ম নয়, তাই না? তাহলে আমরা একটু পড়া শুরু করি। অলরেডি আমরা জেনেছি যে অন হিজ ব্লাইন্ডনেস এটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, কারণ তিনি যে তার জীবনে একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে অর্ধেক জীবন, হ্যাঁ শেষ অর্ধেক জীবন যে তিনি অন্ধত্বই কাটিয়েছেন, অন্ধ হয়ে গিয়েছিলেন, তার উপর ভিত্তি করে তিনি কিন্তু এই সনেটটি লিখেছেন। শুধু এই সনেটটি নয়, আরো বেশ কিছু সনেট লিখেছেন, তার মধ্যে এটাকে তোমাদের জন্য দেওয়া রয়েছে। তো আমরা পড়া শুরু করি। When I consider how my light is spent ere half my days in this dark world and wide. তো দেখো এর মানে কি বিফোর, তার মানে বিফোর হাফ মাই ডেজ মানে কি, মাই ডেজ বলতে এখানে কি কি বোঝানো হচ্ছে, আমার যে বয়স, তাই না? এই যে আমার বয়স, আমার যে জীবন, বলছে আমার অর্ধেক জীবন বা অর্ধেক বয়স হওয়ার আগেই আমার যে লাইট, এই যে মাই লাইট মানে কি আমার দৃষ্টিশক্তি, স্পেন্ড, স্পেন্ড মানে কি শেষ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তার মানে কি অন্ধ হয়ে যাওয়া বোঝাচ্ছে। তিনি সরাসরি কিন্তু ব্লাইন্ড কথাটা বলেননি। তাহলে তার অর্ধেক জীবন শেষ হতে না হতেই তার জীবনের যে আলো বা দৃষ্টিশক্তি সেটা যে কিভাবে শেষ হয়ে গেল, এই বিষয়টা যখন আই কনসিডার, যে যখন হয় মানে যখন, তাই না? তাহলে যখন আমি কনসিডার করি যে ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড, তাহলে যখন তিনি অন্ধ হয়ে গেছেন তখন তো তিনি আর ডার্ক ওয়ার্ল্ড ছাড়া অন্য কিছু পাবেন না, তাই না? তাহলে তিনি অন্ধকার জগতে, যে জগৎটা হচ্ছে কি ওয়াইড, মানে যার কোনো সীমানা নেই, অন্ধকারের কোনো সীমানা আছে কি না, তাই তিনি বলছেন ওয়াইড। এই যে অন্ধকার এবং বিস্তৃত যে জগৎ, এই জগতে আমি যে এখন আমার পরবর্তী জীবনটা কাটাচ্ছি, এই কথাগুলো যখন আমি বিবেচনা করি বা ভাবি, এবং আরো কি ভাবি, অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট, এবং একটি ট্যালেন্ট, এই ট্যালেন্ট তারা কোন ট্যালেন্টকে বোঝানো হচ্ছে, লেখকের এই যে রাইটিং এর যে ট্যালেন্ট, হ্যাঁ তিনি কবিতা লেখেন, তিনি এপিক লেখেন, তাহলে এই যে লেখার যে তার একটা ক্ষমতা বা অ্যাবিলিটি, তার যে বিশেষ এক্সপার্টিস, এই কথাটা তিনি বলছেন। তাহলে এই ট্যালেন্টটা, যে ট্যালেন্টটা কি হয়, হুইচ ইজ ডেথ টু হাইড, যে ট্যালেন্টটা একমাত্র মৃত্যু হলে হারিয়ে যায়, তাই না? মানুষ যখন মারা যায় তখন হয়তো তার এই লেখার যে দক্ষতা ছিল, মানে যে কোনো শিল্প একজন মানুষের যে বিশেষ দক্ষতা থাকে সেটা কি মৃত্যু হলে তো হারিয়ে যায়, তাই না? তখন আর সেটা থাকে না। কিন্তু সেটা কি হয়ে গেছে, তিনি তো মারা যাননি, তার ট্যালেন্টটা এখনো রয়েছে, কিন্তু যেহেতু রয়েছে তাই তিনি বলছেন লস্ট উইথ মি ইউজলেস, যে আমার যে ট্যালেন্টটি, যেটা আমি মারা গেলে হয়তো হারিয়ে যেত, কিন্তু আমি তো এখনো মারা যাইনি, আমার সাথে তো সেই ট্যালেন্টটি এখনো আছে।
লস উইথ মানে কি থাকা, তাহলে আমার সাথে সে ট্যালেন্টটি এখনো আছে, কি অবস্থায় আছে? ইউজলেস, অব্যবহৃত অবস্থায়, কারণ আমি তো ব্যবহার করতে পারছি না, কারণ আমি তো অন্ধ হয়ে গেছি। আমি তো আর লেখালেখি করতে পারছি না, আমি কবিতা লিখতে পারছি না, আমি এপিক লিখতে পারছি না, আমি আমার লেখার যে ক্ষমতা দক্ষতা সেটাকে ব্যবহার করতে পারছি না। কারণ কি? আমার জীবনের অর্ধেক সময় পার হতে না হতেই আমি অন্ধ হয়ে গেছি, আর আমাকে এখন বাস করতে হচ্ছে এই অন্ধকার জগতে। ঠিক আছে? আর আমার যে ট্যালেন্টটা সেটা এখন রয়েছে অব্যবহৃত। বলছে ট্যালেন্টটা অব্যবহৃত থাকলে কি হবে? দো মাই সোল মোর বেন্ট টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার। বলছে যদিও আমার মন, আত্মা, মোর বেন্ট মানে কি মোর ডিটারমাইন্ড, বেন্ট মানে কি ডিটারমাইন্ড, তাই না, মানে কি দৃঢ়, উইস্ট আকাঙ্ক্ষা করছে, স্ট্রংলি উইস্ট এখনো চাচ্ছে, টু সার্ভ সেবা করতে, দেয়ার উইথ মানে কি তাই দিয়েই, তাই দিয়ে মানে কি এই যে ট্যালেন্ট, হ্যাঁ, যে ট্যালেন্টটি রয়েছে যদিও এটা ইউজলেস রয়েছে, তারপরেও এই ট্যালেন্টটিকে ব্যবহার করেই আমার আত্মা, আমার মন এখনো চাচ্ছে আমার যে মেকার রয়েছেন মানে সৃষ্টিকর্তা গড, তার সেবা করতে। কিন্তু আমি হয়তো পাচ্ছি না, কারণ কি? আমি এখন অন্ধ হয়ে গেছি। কিন্তু আমার যে ট্যালেন্ট সেটাকে ব্যবহার করে আমি এখনো চাই আমার গডের সেবা করতে। অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট মানে কি? হিসাব, মানে গড আমাকে যে শক্তি দিয়েছে, ট্যালেন্ট দিয়েছে, এই ট্যালেন্টটা যে আমি ব্যবহার করছি বা করব, তারপরে আমি যখন মারা যাব তখন যে আমার সৃষ্টিকর্তার কাছে কি আমাকে ফিরে যেতে হবে, এবং সৃষ্টিকর্তা আমাকে যে ট্যালেন্টটি দিয়েছিল সেই ট্যালেন্টটা আমি কিভাবে ব্যবহার করলাম সেই বিষয় তো আমাকে বিবরণী বা জবাবদিহিতা করতে হবে আমার সেই মেকারের কাছে। তাই বলছে যে আমি যদি আমার এই ইউজলেস যে ট্যালেন্টটি রয়েছে সেটাকে যদি ব্যবহার করতে পারি, তাহলে হয়তো আমার যে সৃষ্টিকর্তা মেকার তার কাছে আমি আমার সত্যিকারের যে জবাবদিহিতা, বিবরণী আমার কাজের, সেটা হয়তো দিতে পারবো। লেস্ট অন্যথায় যদি আমি না দিতে পারি, হি রিটার্নিং চাইল্ড, হয়তো আমি যখন ফিরে যাব বা তিনি যখন আমার কাছে আসবেন, তিনি হয়তো আমাকে তখন কি করবেন? তিরস্কার করবেন, কারণ তিনি আমাকে যে ট্যালেন্টটি দিয়েছিলেন সেই ট্যালেন্টটি আমি ব্যবহার করতে পারিনি। তো এইখানে একটা মেটাফরিক্যাল ইউজ রয়েছে। এখানে চাইল্ড মানে আমরা বুঝছি হচ্ছে তিরস্কার করা বা রিবিক মানে বকাঝকা করা, হ্যাঁ, কাজ না করার কারণে। তো এখানে বিবলিক্যাল একটা বিষয় এসেছে, বাইবেলে একটা গল্প রয়েছে এই বিষয়ে। আমি তোমাদেরকে সেই গল্পটা একটু দেখাতে চাচ্ছি। তো দেখো, এখানে আমি বাইবেলের যে বিষয়টিকে ইন্ডিকেট করা হয়েছে এই কবিতাতে, অর্থাৎ জন মিল্টন যে বিষয়ে রেফারেন্স এই কবিতাতে দিয়েছেন, এই যে প্রেজেন্ট হিজ ট্রু অ্যাকাউন্ট, এবং আরেকটি কথা বলা হচ্ছে হি রিটার্নিং চাইল্ড, এই দুটা লাইনে কিছু বিষয় তিনি নির্দেশ করতে চাচ্ছেন, যেটা আসলে একটি বিবলিক্যাল প্যারাবল থেকে নেওয়া, স্টোরি থেকে নেওয়া, যেটা জিজাস ক্রাইস্ট তার ডিসাইপলদেরকে বা শিষ্যদেরকে বলেছিলেন। এখানে গল্পটাকে আমি সরাসরি বলছি না, জাস্ট তার সামারিটা তোমাদের সামনে উপস্থাপন করছি কি জাতীয় হবে, তাহলে তোমাদের ওই বিষয়টা বুঝতে কিন্তু সহজ হবে। বলা হচ্ছে বাইবেলের যে গসপেল অফ ম্যাথিউ এবং দ্য গসপেল অফ লিউক রয়েছে, এই দুটা জায়গাতেই কিন্তু এই গল্পটি দেওয়া রয়েছে। তা গল্পটি এমন: A master put his servants in charge of his goods while he is away on a trip. যে মনে করো কোনো একটা মাস্টার বা কোনো একজন ব্যক্তি, তিনি ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে তার যে সম্পদ ছিল, গুডস মানে এখানে সম্পদ বা মালামাল বা ব্যবসা বা বিজনেস যেটা আমরা বলি না কেন, এরকম কিছু ছিল, যেগুলোকে তিনি, তার তিনজন সার্ভেন্ট ছিল যাদের চার্জে রেখে যান, যে তিনি তার সম্পদগুলোকে ভাগ করে দেন তিনজন সার্ভেন্টের কাছে। ঠিক আছে? আপন হিজ রিটার্ন, তারপরে তিনি বেশ ভ্রমণ টমন করে যখন ফিরে আসলেন, দ্য মাস্টার অ্যাসেসেস দ্য স্টিওয়ার্ডশিপ অফ হিজ সার্ভেন্টস, তারপর তিনি তার তিনজন সার্ভেন্টকে ডাকলেন এবং অ্যাসেস করার চেষ্টা করলেন, যাচাই করার চেষ্টা করলেন যে আমি যে সম্পদ তোমাদের দিয়ে গেছিলাম বা যে বিজনেস বা যে পণ্য আমি তোমাদের দিয়ে গেলাম সেগুলো তোমরা কিভাবে ব্যবহার করেছো। হি ইভ্যালুয়েটস দেম অ্যাকর্ডিং টু হাউ ফেইথফুল ইচ was in making wise investments of his goods to obtain a profit. তারপর তিনি কি করলেন? ইভ্যালুয়েট করা শুরু করলেন, মূল্যায়ন করার চেষ্টা করলেন তিনজনকে, যে তিনি যে পণ্য বা মালামাল তাদের কাছে দিয়ে গেছিলেন, তারা সেটাকে কতটুকু
ওয়াইজ ব্যবহার করার মাধ্যমে, তাই তো, সঠিক ব্যবহার করার মাধ্যমে কতটুকু প্রফিট তারা করেছে এই বিষয়টা জানার জন্য। ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য মাস্টার সট সাম প্রফিট ফ্রম দ্য সার্ভেন্টস ওভারসাইট। আসলে এর মাধ্যমে মাস্টার চাচ্ছিলেন জানতে বা দেখতে যে তার সার্ভেন্টেরা তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে তার যে সম্পদের কতটুকু প্রফিট করেছে আসলে। A gain indicated faithfulness on the part of the servants. অতএব যদি কেউ কিছুটা গেইন করেছে বা লাভ করেছে, সেই বিষয়টা অবশ্যই ফেথফুলনেস বলেই মাস্টারের কাছে কিন্তু প্রমাণিত হয়েছে। কারণ এখানে আমরা পাবো যে প্রথম দুইজন সার্ভেন্ট, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছিল বা বিজনেস করার জন্য যে পণ্য দেওয়া হয়েছিল সেগুলোকে তারা ডাবল করে ফেলে এই সময়ের মধ্যে। তাহলে প্রথম জনকে মনে করো যদি 50,000 টাকা দেওয়া হয়, সেটাকে তিনি বাড়িয়ে আরো 50,000 করে ফেললেন। দ্বিতীয় সার্ভেন্ট মনে করো যে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে, তাহলে সে কি করলো, ওই 30,000 টাকার পণ্য বা 30,000 টাকা বাড়িয়ে ওটাকে 60,000 করে ফেললো। ঠিক আছে, তাই তিনি বলছেন দ্য মাস্টার রিওয়ার্ডস হিজ সার্ভেন্টস অ্যাকর্ডিং টু হাউ ইচ হ্যাজ হ্যান্ডেলড হিজ স্টিওয়ার্ডশিপ। তখন তিনি কি করলেন, তার এই সম্পদটাকে বাড়ানোর জন্য তিনি তার সার্ভেন্টদেরকে তাদের যে যে পরিমাণ যে যেভাবে লাভ করেছে সেই অনুসারে তিনি তাদেরকে কিন্তু কি দিলেন, গিফট দিলেন, রিওয়ার্ড দিলেন, পুরস্কার দিলেন। ঠিক আছে, আর যেহেতু প্রথম দুইজন ভালো করেছিল তাই তিনি কি করলেন, হি জাজেস টু সার্ভেন্টস অ্যাজ হ্যাভিং বিন ফেইথফুল। তাহলে প্রথম দুইজন যারা ভালো করেছিল, ডাবল করেছিল সম্পদ, তাই না, তাদেরকে তিনি ফেইথফুল বললেন, বিশ্বস্ত বললেন, অ্যান্ড গিভস দেম আ পজিটিভ রিওয়ার্ড, এবং তিনি তাদেরকে ইতিবাচক কিছু পুরস্কার দিলেন। তৃতীয় জন করলো কি, তাকে মনে করো দেওয়া হয়েছিল 20,000 টাকার পণ্য, সে কি করলো, ওই 20,000 টাকার পণ্য বিজনেসে না লাগিয়ে সে কি করলো, ওইগুলোকে যত্ন করে রেখে দিল যাতে নষ্ট না হয়ে যায়, তাই তো। তা যখন সে তার হিসাব দিতে গেল তার মাস্টারের কাছে, সে বলল যে আপনি খুবই কঠিন লোক, যে আমি যদি এই পণ্যগুলোকে ব্যবহার করতে গিয়ে হারিয়ে ফেলতাম, নষ্ট করে ফেলতাম, তখন হয়তো আপনি আমাকে খুব শাস্তি দিতেন। তাই আমি করেছি কি, এই পণ্যগুলোকে ব্যবহার না করে গুদামে যত্ন করে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। তা আপনার পণ্য আপনার গুদামে ঠিকমতো আছে। তো এই যে কথাটা যখন এই সার্ভেন্ট সে যখন বলল, তখন মাস্টার তাকে আনফেইথফুল বলে প্রমাণিত করলো, লেজি বলে প্রমাণিত করলো, কারণ সে ওগুলোকে ব্যবহার করেনি, সে হচ্ছে ভীত, সে ভয় পাচ্ছে মাস্টারকে, তাই না। তাই বলছে টু দ্য সিঙ্গেল আনফেইথফুল সার্ভেন্ট হু প্লেড ইট সেফ, যে এটাকে খুবই নিরাপদে রেখে দিতে, তাই তো, মানে সে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি, এই জন্য মাস্টার কি করলো, আর নেগেটিভ কম্পেনসেশন ইজ গিভেন। তাই মাস্টার তাকে একটি নেতিবাচক কম্পেনসেশন বা শাস্তি বলা যায়, শাস্তি তাকে দিল, যে তুমি হচ্ছে দুষ্ট লোক, তুমি ভীত লোক, তুমি আমার সম্পদগুলোকে ব্যবহার না করে তুমি এইভাবে রেখে দিয়েছো। তাই তিনি কি করলেন, এই তৃতীয় সার্ভেন্টের কাছে যে সম্পদগুলো ছিল সেগুলোকে তিনি আবার ভাগ করে প্রথম দুইজন যে সার্ভেন্ট ছিল তাদের কাছে আবার দিয়ে চলে গেলেন। ঠিক আছে, তাই এই যে ব্যাপারটা, তাহলে সার্ভেন্টদের যে সম্পত্তি দেওয়া হলো, এইগুলোকে আসলে জিসাস ক্রাইস্ট বোঝাতে চাচ্ছেন যে গড বা সৃষ্টিকর্তাও কিন্তু আমাদেরকে, আমাদের প্রত্যেক ব্যক্তিকে কিছু না কিছু বিশেষ বিশেষ উপহার দিয়েছেন বা সম্পদ দিয়েছেন এই পৃথিবীতে যখন আমাদের তিনি পাঠিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো ওগুলোকে ব্যবহার করা। ঠিক আছে, এখন যদি আমরা ওগুলোকে ব্যবহার করতে না পারি বা ব্যবহার না করে রেখে দিই, তাহলে কি করতে হবে, যখন আমরা ফিরে যাব, তাই না, যখন আমরা মারা যাব, তখন কিন্তু সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে হিসাব নেবেন যে তোমাদের যে ট্যালেন্ট দিয়েছিলাম সেই ট্যালেন্টটা তোমরা ঠিকমতো ব্যবহার করেছো কিনা। যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমরা নিশ্চয়ই তাকে সঠিক উত্তরটা দিতে পারবো, আমাদের কর্মের হিসাব দিতে পারবো, ট্রু অ্যাকাউন্ট বলা হচ্ছে, তাই না। আর যদি আমরা ব্যবহার না করি, তখন আমরা সত্যিকারের বিষয় বলতে পারবো না, আমরা সাহসী হব না, আমরা সৎকর্ম করব না, তখন তার জন্য কিন্তু আমাদেরকে শাস্তিও পেতে হবে। আসলে এই ব্যাপারটাই জন মিল্টন জাস্ট 2 লাইনে একটা রেফারেন্স দিয়েছেন, যে কি বিষয়, আমরা একটু তাহলে কবিতায় চলে যাই। এই যে এখানে, তাই তো, যে অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট, তাহলে আমি যদি ব্যবহার করি তাহলে হয়তো বা আমার সৃষ্টিকর্তার কাছে আমি সত্যিকারের হিসাব দিতে পারবো। অন্যথায় কি হবে, লেস্ট হি রিটার্নিং চাইল্ড, অন্যথায় তৃতীয় সার্ভেন্টের মতো তিনি আমাকেও কি করবেন, তিরস্কার করবেন বা শাস্তি দিবেন। তো এই বিষয়গুলো জন মিল্টন কিন্তু ভাবছেন। এরপর ডাথ গড এক্সাক্ট ডেলিভার লাইট ডিনাইট আই ফন্ডলি আস্ক,
তারপর কবি বলছেন যে হঠাৎ করে আমার মনের ভিতর একটা প্রশ্ন জেগে উঠল যে আসলেই কি গড আমাদের কাছ থেকে এক্সাক্ট ডে লেবার আশা করে? এবং তারপরে তিনি আবার লাইট ডিনাইড, যে তিনি আমাকে ট্যালেন্ট দিলেন কিন্তু সেটাকে ব্যবহার করতে দিলেন না। তাহলে ব্যবহার করার মতো শক্তি তিনি দিলেন না, কিন্তু ট্যালেন্ট দিলেন। তাহলে আমি যদি এখন ট্যালেন্টটাকে ব্যবহার না করতে পারি, তাহলে কি এই যে না করার জন্য কি তিনি আমাকে শাস্তি দিবেন? তিনি কি চাইবেন যে অন্ধকারের মধ্যেও আমি এক্সাক্ট পরিশ্রমটা করি? এই প্রশ্নটা কিন্তু জন মিল্টন মনে মনে অনেক সময় করেছেন নিজেকে, যে আমি যে অন্ধকারের জন্য আমার ট্যালেন্টটাকে ব্যবহার করতে পারছি না, এর জন্য কি গড আমাকে শাস্তি দিবেন? হঠাৎ করেই যখন তিনি এই প্রশ্নটা মনে মনে নিজেকে করলেন, তখন তার মধ্যে কি হলো, আরেকটি চিন্তা চলে আসলো। কেমন? বাট পেশেন্স, পেশেন্স কে বলা হচ্ছে ধৈর্যশীলতা, নাকি? তাহলে তার ভিতরে যে ধৈর্যশীলতা ছিল, সে কি করলো? টু প্রিভেন্ট দ্যাট মারমার, দ্যাট মারমার মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে প্রিভেন্ট করার জন্য পেশেন্স সুন রিপ্লাইজ, তার ভিতর যে ধৈর্যশীলতা ছিল, সেই ধৈর্যশীলতা অনেক জেগে উঠে তাকে উত্তর দিল, গড ডাথ নট নিড আইদার ম্যানস ওয়ার্ক অর হিজ ওন গিফটস। যে গড ডাথ নিড মানে ডাজ নট নিড, মানে গডের প্রয়োজন নেই আইদার ম্যানস ওয়ার্ক, মানুষের কাজের, অর্থাৎ গড কখনো মানুষের কাছ থেকে কিছু আশা করেন না, অর হিজ ওন গিফটস, অথবা ওই মানুষটা যে গিফট দিবে, অথবা গড যে আমাকে যে গিফটটা ট্যালেন্টটা দিয়েছে সেটা যে গড আমার কাছে ফেরত চাবে, এমনটা কখনো গড করেন না। অর্থাৎ গড কখনো মানুষের কাছ থেকে কোনো কিছু রিটার্ন চান না, তাই বলছে। তার মানে জন মিল্টন যে তার ট্যালেন্টটাকে ব্যবহার না করে ইউজলেস রেখেছে, এর জন্য কি গড তাকে শাস্তি দিবে? এই প্রশ্ন করার পরই আরেকটা উত্তর তার ভিতর থেকে বের হলো, যে গড কখনো মানুষের কাছ থেকে হিসাব চান না তার কাজের, যে তুমি কি কাজ করেছো তার লাভ আমাকে দিতে হবে, তার প্রফিট আমাকে দিতে হবে, গডের এগুলো দরকার নেই। বরং হু বেস্ট বেয়ার হিজ মাইল্ড ইয়ক দে সার্ভ হিম বেস্ট, বরং যারা গডের দেওয়া, মাইল্ড ইয়ক মানে কি, মাইল্ড মানে কি মৃদু, ইয়ক মানে আমরা জানি কি জোয়াল, আর এখানে জোয়ালকে ব্যবহার করা হয়েছে ভার বা কোনো সমস্যাকে বোঝাতে, ঠিক আছে? অর্থাৎ যদি গড আমাদেরকে কোনো সমস্যা দেয়, কোনো দিক থেকে যদি আমাদেরকে কম দেয়, বা কোনো রকম ঘাটতি যদি আমাদের থাকে, সেটা হচ্ছে কি এক ধরনের মাইল্ড ইয়কের মতো, যেটা গড আমাদেরকে দিয়েছেন। এখন আমাদের উচিত হবে গড যা দিয়েছেন সেগুলোকে বেস্ট বেয়ার, মানে কি ভালো মতো বহন করা বা সহ্য করা। তাই হঠাৎ করেই যেন পেশেন্স বলতে চাচ্ছেন যে গড আমাদের কাছ থেকে কিছু ফেরত চান না, বা আমাদের কাজের জন্য তিনি অপেক্ষা করে থাকেন না, বরং যারা তার দেওয়া এই যে তালন্ত, সেটা হতে পারে কম বা বেশি, এটাকে যে ভালো মতো বহন করতে পারে, দে সার্ভ হিম বেস্ট, তারাই বরং গডকে ভালোভাবে সেবা করে। তার মানে গড আমাদেরকে যে সবসময় ভালো কিছু দান করবে তা নয়, তিনি আমাদের অনেক সময় কিছু খামতি বা ঘাটতি বা সমস্যা আমাদের সামনে দিতে পারে বা আমাদের উপরে দিতে পারে। তাই সেই সমস্যাটা যদি আমরা খুশি মনে সহ্য করি, তাহলে সেটাও হবে গডকে সার্ভ করার মতোই। অর্থাৎ জন মিল্টন এখানে বুঝতে পারছেন যে গড আমাকে ট্যালেন্ট দিয়েছেন, একই সাথে তিনি আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। তাহলে ট্যালেন্টটা হচ্ছে গড থেকে দেওয়া একটা উপহার, একইভাবে তার যে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া, এটাও হচ্ছে গডের দেওয়া এক ধরনের ইয়ক বা সমস্যা বা শাস্তি। এখন এই শাস্তিটাকেও যদি জন মিল্টন ভালো মতো বেয়ার করে বা সহ্য করে, তাহলে সেটাও হবে গডকে সেবা করার মতোই। তাই তারপর যেন ওই পেশেন্স তাকে বলতে চাচ্ছে হি স্টেট ইজ কিংলি, বলছে গডের যে রাজ্য সেটা তো হচ্ছে রাজকীয়। থাউজেন্ডস, থাউজেন্ডস বলতে এখানে কি হাজার হাজার ফেরেশতাকে বোঝানো হচ্ছে? তাহলে থাউজেন্ডস অ্যাট হিজ বিডিং, অ্যাট হিজ বিডিং মানে তার আদেশে, মানে কি সৃষ্টিকর্তার আদেশে, গডের আদেশে হাজার হাজার ফেরেশতা কি করে, স্পিড ছুটে বেড়ায়, অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশেন উইদাউট রেস্ট, মানে কি বিরামহীন ভাবে তারা এই পৃথিবীর উপরে, এই ল্যান্ডের উপরে, এই ওশেনের উপরে কি করে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে তার যে
আদেশ, সেই আদেশ পালন করার জন্য। সুতরাং আমাদের মানুষের কোনো হেল্প গডের দরকার নেই। মানুষ যে তার কাজের মাধ্যমে গডের সেবা করবে বা গডকে উপহার দিবে, এই উপহার গড আমাদের কাছ থেকে চান না। কারণ কি, তার রয়েছে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার কর্মী। যেমন একটা রাজ্যে থাকে, রাজা আদেশ করার সাথে সাথে যেমন তার প্রজারা তার কাজ করে দিতে ব্যস্ত, ঠিক গডেরও তেমনি হাজার হাজার ফেরেশতা রয়েছে যারা তার আদেশে আকাশ পাতাল, হ্যাঁ, ছুটে বেড়াচ্ছে তার আদেশকে পালন করার জন্য, তার আদেশ পূরণ করার জন্য, এবং কি উইদাউট রেস্ট, বিরামহীন ভাবে। সুতরাং দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, অর্থাৎ শুধু যে যারা ছুটে বেড়াচ্ছে তারাই নয়, বরং তারাও গডকে সার্ভ করে। বলছে দে অলসো সার্ভ, তারাও গডকে সার্ভ করে। হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, যারা হয়তো দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করছে গড কখন তাকে আদেশ করবে কোনো কাজ করার জন্য। তাই বলছে যে হয়তো এখন কাজ করছে না, দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে যে গড কখন তাকে আদেশ করবে, সেই ফেরেশতাও একই সমান আশীর্বাদ পাবে, একই সমান কাজ, একই সমান সেবা সে গডের করতে পারবে, যেমনটা একজন অলরেডি আদেশ পেয়ে কাজ করে যাচ্ছে। তাহলে যে অলরেডি আদেশ পেয়ে কাজ করছে আর যে আদেশ পাওয়ার অপেক্ষায় আছে কাজ করার জন্য, তারা উভয়ই একইভাবে কিন্তু গডের সেবা করে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের কবিতাটির বিষয়বস্তু বা এই সনেটের বিষয়বস্তু। তাহলে দেখো, আমরা কিন্তু প্রথম যে অক্টেভ এই পর্যন্ত আমরা কি পেলাম, যে তিনি একটি প্রবলেমকে উপস্থাপন করলেন, প্রপোজ করলেন। প্রবলেমটা কি, যে তার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, কিন্তু এই ট্যালেন্টটা ব্যবহার করার জন্য যে উপযোগী পরিবেশ, সেই পরিবেশ তার এখন নেই, কারণ তিনি অন্ধ হয়ে গেছেন। তিনি আর লেখালেখি করতে পারছেন না, কারণ তিনি লেখার মাধ্যমে গডের সেবা করতে চাচ্ছিলেন বা করছিলেন। তাই তিনি মনে করছেন যে আমি যেহেতু এখন গডের সেবা করতে পারছি না, তার জন্য গড আমাকে আবার তিরস্কার করবে কিনা। কারণ গড আমাকে ট্যালেন্ট দিয়েছেন, কিন্তু ট্যালেন্টটাকে ব্যবহার করার জন্য যে লাইট, সেটা তো তিনি আমাকে দেননি। তাই যে পরিমাণ পরিশ্রম আমি করলে পারে গডের সেবা করতে পারতাম, সেটা কি আমি করতে পারবো? গড কি আমার কাছে সেরকম আশা করতে পারে? ঠিক সেই মুহূর্তে আমার ভিতর থেকে আরেকটি যেন সমাধান বেরিয়ে আসলো। আর এটা হচ্ছে সেই প্রবলেমের উপরে কমেন্ট, যে আসলে গড আমাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেন না। তিনি চান না যে মানুষ আমাকে কোনো কিছু দিক তাদের। তিনি আমাদেরকে অনেক কিছু আশীর্বাদ দিয়ে, অনেক কিছু দিয়ে আমাদের জীবনকে কিন্তু পূর্ণ করতে পারে। আবার কিছু কিছু সমস্যাও হয়তো আমাদের জীবনে দিতে পারে। তাহলে তার আশীর্বাদটা, তার পজিটিভ রিওয়ার্ডটা যেমন আমরা গ্রহণ করছি, তেমনি তার নেগেটিভ রিওয়ার্ডটা আমাদেরকে কি করতে হবে? সহ্য করতে হবে। তাহলে এই নেগেটিভ রিওয়ার্ডটা যদি আমরা সহ্য করতে পারি, বা আমাদের যে সমস্যা তিনি দেন আমাদের পরীক্ষা করার জন্য, সেই সমস্যাটা যদি আমরা ভালো মতো পালন করতে পারি বা বেয়ার সহ্য করতে পারি, তাহলে সেটাও হবে গডকে সেবা করার মতোই। কারণ কবি যেন পরক্ষণেই বুঝতে পারলেন যে গডের রাজ্য তো হচ্ছে রাজকীয়। তার আদেশ পালন করার জন্য তো হাজার হাজার ফেরেশতা রয়েছে। কেউ হয়তো তার আদেশ পালন করার জন্য আকাশ পাতালে ছুটে বেড়াচ্ছে, আবার কেউ আছে জাস্ট অপেক্ষা করে আছে কখন গড তাকে আদেশ করবে তার আদেশটাকে পালন করার জন্য। তাই বলছে যে আদেশ পালন করছে অলরেডি আর যে আদেশের জন্য অপেক্ষা করছে, এই দুইজনই গডের কাছে সমান। তাই কবি এখন যেন একটা সান্ত্বনা পেলেন যে আমার যে ট্যালেন্ট হয়তো গড দিয়েছেন, সেই ট্যালেন্ট আমি যেহেতু ইউজ করতে পারছি না, কিন্তু এটুকু ঠিক যে আমার মনের ভিতর যথেষ্ট ইচ্ছা আছে, আমি গডের সেবা করতে চাচ্ছি। তাহলে এখন এই অন্ধত্বটাকে যদি আমি সহ্য করি এবং গডের আশীর্বাদ বলেই যদি আমি এটা মেনে নিই, তাহলে হয়তো এটা দ্বারাও গডকে সেবা করাই হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা কবিতাটির বিষয়বস্তু সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু এখানে স্ট্রাকচারাল বিষয়গুলো এবং তার সাথে সাথে থিমেটিক বিষয়গুলো কিন্তু আলোচনা করে নিলাম। এবং অক্টেভ এবং সেস্টেটে কি কি বিষয় থাকে সেটাও আমরা বুঝলাম। এখানে একটুখানি শুধু সমস্যা রয়েছে, সেটা হলো যে অক্টেভ এবং সেস্টেটের মধ্যে একটা লিঙ্ক তিনি লাগিয়েছেন। কারণ অক্টেভের লাইনটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, বরং এর সাথে টু প্রিভেন্ট দ্যাট মারমার, তার মানে একটা রান অন লাইন চলে এসেছে, তাই তো? অক্টেভের সাথে তিনি সেস্টেটটাকে জুড়ে দিয়েছেন, এই জন্য তিনি কিন্তু এখানে কোনো স্টেঞ্জা তৈরি করতে পারেননি, বা অক্টেভ বা সেস্টেটকে তিনি আলাদা আলাদা করে দেখাতে পারেননি, বরং একটা স্টেঞ্জা হয়ে গেছে। ঠিক আছে তো? তো এখন আমরা সামারিটা একটু পড়ে নিই। যা আমি বললাম সেটাকে ইংরেজি ভার্সনে এখানে দেওয়া রয়েছে, তোমরা যাতে তোমাদের কোশ্চেন আনসারে এটাকে ইনপুট করতে পারো। ঠিক আছে?
তাহলে কিভাবে শুরু হলো, যে দ্য পোয়েট স্টার্টস দ্য পোয়েম উইথ ওয়েন, তাহলে ওয়েনটা দিয়ে কিন্তু তিনি কবিতাটা আরম্ভ করেছেন। আর এভাবেই দাস হি ইন্ট্রোডিউসেস হিজ আইডিয়া ইন দ্য ভেরি বিগিনিং, আর এভাবেই কিন্তু তিনি তার আইডিয়াটাকে ইন্ট্রোডিউস বা উপস্থাপন করেছেন। অ্যাকর্ডিং টু হিম, কবির মতে, হি অফেন থিংস, তিনি প্রায়ই চিন্তা করেন, দ্যাট হাফ অফ হিজ লাইফ অর সাইট অর ইন্টেলিজেন্স, যে তার জীবনের অর্ধেক বা তার দৃষ্টিশক্তির অর্ধেক বা তার মেধার অর্ধেক হ্যাজ বিন স্পেন্ড ইন সার্ভিং হিউম্যানিটি, তিনি মানবিকতায় মানে মানবিকতার উদ্দেশ্যে বা মানব সমাজকে সেবা করতে বা গডের সেবা করতে গিয়ে তিনি তার জীবনের এই অংশগুলোকে অলরেডি ব্যয় করে ফেলেছেন। বাট নাও, কিন্তু এখন, হি হ্যাজ লস্ট হিজ আইসাইট, তিনি তো তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, অ্যান্ড সো হিজ আদার হাফ লাইফ ইজ ডার্ক নাও, এখন তার বাকি অর্ধেক জীবন কি অন্ধকারে নিমজ্জিত, অ্যান্ড ওয়াইড, এবং সেটা হচ্ছে কি অসীম জগৎ, যার কোনো সীমা নেই, অর্থাৎ ইড ইস্ট মানে হচ্ছে অর্থাৎ দ্যাট ইজ চ্যালেঞ্জিং অ্যাজ ওয়েল, যে তার জীবনটা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাহলে দ্য ওয়ান ট্যালেন্ট অফ রাইটিং, তার ভিতরে যে লেখালেখির যে একটা ট্যালেন্ট ছিল, হুইচ হি হ্যাড, মানে যেটা তার ছিল, ইজ ইউজলেস নাও, এখন সেটা ইউজলেস হয়ে গেছে, বিকজ উইদাউট আইসাইট, কারণ দৃষ্টিশক্তি ছাড়া হি ক্যান নট রাইট, তিনি তো এখন লিখতে পারবেন না। দাস ইট ইজ জাস্ট আ লোড ফ্রম দ্য গড দ্যাট হ্যাজ বিন বিস্টার্ড আপন হিম, বরং তিনি এটাকে জাস্ট একটা লোড বা ভার বলে মনে করছেন, যে গড আমাকে এমন একটা ভার দিয়েছেন যে ভারটা আমি এখন আর ব্যবহার করতে পারছি না, সহ্য করতে পারছি না। সুতরাং দ্য পয়েট ল্যামেন্টস ওভার দ্য লস অফ হিজ আইসাইট, এই জন্য কবি তার এই দৃষ্টিশক্তি হারানোর উপরে কি করছেন, শোক তাপ করছেন। অ্যান্ড ওয়ান্ডার্স, এবং আশ্চর্য হয়ে ভাবছেন, হোয়াট দিস ট্যালেন্ট মিনস ফর হিম নাও, তাহলে এখন তার কাছে ট্যালেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, কারণ অ্যাজ উইদাউট আইসাইট হি ক্যান নট ইউজ ইট, কারণ দৃষ্টিশক্তি ছাড়া তো তিনি এটা ব্যবহার করতে পারবেন না। দেন দ্য ল্যামেন্ট অফ পয়েটস টার্ন ইনটু ডিজায়ার অ্যান্ড ওয়ান্ডার, তারপরে কবির যে ল্যামেন্টেশন, তার যে হাহাকার, সেটা পরিণত হলো কিসে, ডিজায়ার অ্যান্ড ওয়ান্ডার, আকাঙ্ক্ষা, আশা এবং আশ্চর্যের একটা বিষয় হিসেবে রূপান্তরিত হলো। হি সেইজ দ্যাট হি ডিজায়ার টু সার্ভ হিজ মেকার, তিনি বলতে যাচ্ছেন যে আমি তো আমার সৃষ্টিকর্তার সেবা করতে চাই, বাট বিকজ অফ দিস ব্লাইন্ডনেস, কিন্তু এই অন্ধত্বের কারণে হি ক্যান নট ডু সো, সেটা করতে পারছেন না। হি ওয়ান্ডার্স, তিনি অবাক হয়ে ভাবছেন, ইফ গড স্টিল ওয়ান্টস টু সার্ভ হিম ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইজ সাইট ইজ গন, যে তার দৃষ্টিশক্তি নেই এটা সত্ত্বেও কি গড তার কাছ থেকে সেবা পেতে চাচ্ছেন, এইটা তিনি ভাবছেন, হ্যাঁ, আশ্চর্য হয়ে। দ্য পয়েট সেজ দিস ফুলিশ থট অফেন হার্নস হিম, কবি বলতে যাচ্ছেন যে এই ধরনের ফুলিশ মানে কি বোকামি পূর্ণ চিন্তা ভাবনা অনেক সময় তার মন ভরে যায়, তাই না, মানে তিনি সবসময় এই ধরনের ভুল চিন্তা ভাবনায় নিমজ্জিত হয়ে পড়েন। নেক্সট দ্য পয়েট সেজ, ঠিক পরক্ষণে এসে কবি বললেন দ্যাট হোয়েন সাচ ফুলিশ থটস কাম ইনটু হিজ মাইন্ড, যে যখনই তার মনের ভিতরে এই ধরনের আজে বাজে চিন্তা আসে, দ্য পেশেন্স অ্যাট ওয়ান্স কামস টু রিপ্লাই, তখনই তার ভিতরে যে ধৈর্যশীলতা সেটা যেন উত্তর নিয়ে আসে। দ্যাট দ্য ওয়ার্ক অফ ম্যান ডাজ নট প্লিজ গড, যে মানুষের যে কাজ বা কর্ম এটা গডকে প্লিজ করে না। বাট দ্য হু বেস্ট বেয়ার হিজ মাইল্ড ইয়ক ইডিস্ট, অর্থাৎ যে ব্যক্তি, দ্য ওয়ান হু রিমেইনস পেশেন্স অ্যান্ড কন্টেন্ট উইথ হোয়াট হি হ্যাজ ইজ মোস্ট লাইকড বাই হিম, অর্থাৎ যে ব্যক্তি গডের দেওয়া ভার সহজে সহ্য করতে পারে, অর্থাৎ গড তাকে যা দিয়েছেন সেই নিয়ে যদি একজন ব্যক্তি সন্তুষ্ট এবং ধৈর্যশীল থাকেন, তাহলে তিনি হচ্ছেন গডের প্রতি ভালো সেবা করতে পারেন এবং গড তাকেও বেশি পছন্দ করেন। কারণ কি, গড হ্যাজ আ হিউজ কিংডম, গডের রয়েছে বিশাল রাজ্য, and there are thousands of angels who remain in motion to carry God's order, আর হচ্ছে হাজার হাজার ফেরেশতা রয়েছে, দূত রয়েছে, যারা সবসময় ছুটে বেড়াচ্ছে গডের আদেশ পালন করার জন্য। দে নেভার টেক রেস্ট, তারা কখনো রেস্ট নেয় না। দ্য পয়েট কম্পেয়ার্স দেম উইথ দোজ হু হ্যাভ দ্য ট্যালেন্ট অ্যান্ড ইউজ ইট টু সার্ভ গড, অর্থাৎ কবি এই ফেরেশতাদের সাথে, এই এঞ্জেলদের সাথে বা হচ্ছে দূতদের সাথে তিনি তার নিজের যে ট্যালেন্ট সেই বিষয়টাকে কম্পেয়ার করলেন, যে আমারও হয়তো ট্যালেন্ট রয়েছে, আমিও সেবা করতে চাচ্ছি, কিন্তু হয়তো আমি সেবা করতে পারছি না। তাই বলছেন, অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর সাম আদার এঞ্জেলস, বলছে আরো কিছু ফেরেশতা বা দূত রয়েছে, অলসো হু সার্ভ হিম জাস্ট বাই স্ট্যান্ডিং অ্যান্ড ওয়েটিং বিফোর গড, যে যারা শুধুমাত্র গডের সামনে দাঁড়িয়ে থেকে
বা আদেশের অপেক্ষা করেই তারা এভাবেই গডের সেবা করে যাচ্ছে। অ্যাকর্ডিং টু হিম, অর্থাৎ কবির মতে, দেয়ার সার্ভিস ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল টু গড, বলতে তাদের সার্ভিসটাও গডের কাছে একই ধরনের মূল্যবান, অ্যাজ দ্যাট অফ দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ অ্যাঞ্জেলস, ঠিক প্রথম দূতদের মতোই বা ফেরেশতাদের মতোই যারা কাজ করছে। তাই যারা কাজ করছে এবং যারা দাঁড়িয়ে অপেক্ষা করছে, দুইজনের সার্ভিসই সমানভাবে গডের কাছে মূল্যবান। দ্য পয়েট কম্পেয়ার্স হিমসেলফ উইথ দ্য লেটার অ্যাঞ্জেলস, তারপরে কবি নিজেকে দ্বিতীয় ধরনের ফেরেশতাদের সাথে তুলনা করলেন, হু জাস্ট কিপ পেশেন্স, যারা কি ধৈর্যশীল ভাবে অপেক্ষা করে। দাস ইন দ্য এন্ড দ্য পয়েট ইজ কোয়াইট স্যাটিসফাইড, তারপরে কবি নিজের ভিতরে যেন একটা কনসোলেশন বা সান্ত্বনা পেলেন। কিভাবে? অ্যাজ হি ইজ অলসো সার্ভিং গড, কারণ তিনিও গডকে সেবা করছেন। কিভাবে? জাস্ট বাই কিপিং পেশেন্স, ধৈর্যশীল হওয়ার মাধ্যমে। তাই এভাবে কবি নিজেকে প্রথম অবস্থায় যে একটা করুণ পরিস্থিতির মধ্যে খুঁজে পেলেন, সেই পরিস্থিতি না থেকে বরং শেষে এসে তিনি একটা সন্তুষ্টি খুঁজে পেলেন, যে না, আসলে আমি হয়তো গডকে সরাসরি সার্ভ করতে পারছি না, কিন্তু গডের আদেশ তো পালন করার জন্য অপেক্ষায় রয়েছে, অতএব এভাবেও হয়তো আমি গডকে সার্ভ করতে পারি। তো ডিস্টেন্স, এই হচ্ছে সামারাইজেশনটি। এরপর আমরা থিমটা একটু জেনে নিই। John Milton's poem On His Blindness has multiple themes like faith in God, frustration, acceptance, patience, God's omnipotence, God's omnipresence, etc. অর্থাৎ বলছে যে জন মিল্টনের এই যে পয়েমটি অন হিজ ব্লাইন্ডনেস, এর মাল্টিপল মানে কি বহুমুখী থিম রয়েছে, যেমন গডের প্রতি বিশ্বাস, হতাশা, গ্রহণযোগ্যতা মানে সহিষ্ণুতা, গডস অমনিপটেন্স, অমনিপটেন্স মানে কি সর্বশক্তিময়তা, গডস অমনিপ্রেসেন্স, অমনিপ্রেসেন্স মানে কি সর্বত্র বিদ্যমানতা, যে তিনি সব জায়গায় রয়েছেন। এই সবগুলো বিষয় কিন্তু তার এই কবিতার মধ্যে রয়েছে। Despite his blindness and despite the fact that God designed his fate that way, অতএব তার এই অন্ধত্ব সত্ত্বেও, অথবা এই বিষয়টি জেনে নিয়েও যে গড তার ভাগ্যকে এভাবেই ডিজাইন করেছে, মিল্টন প্রমিসেস টু রিমেইন ফেথফুল টু গড, তাহলে ব্লাইন্ড হওয়া সত্ত্বেও তিনি গডের প্রতি কি যে নেগেটিভ মনোভাব সেটা পোষণ করেননি, বরং তিনি গডের প্রতি বিশ্বস্তই থেকে গেছেন। হি ইজ ডেফিনেটলি ফ্রাস্ট্রেটেড উইথ হিজ ফেট, যে অবশ্যই সে তার ভাগ্য নিয়ে হতাশ, বাট হি ফাইনালি অ্যাকসেপ্টস হিজ ডেস্টিনি অ্যাজ ওয়েল, কিন্তু সর্বশেষে তিনি কিন্তু তার ভাগ্যকে মেনে নিলেন। গডস অমনিপটেন্স অ্যান্ড অমনিপ্রেসেন্স আর অলসো সিগনিফিকেন্ট থিমস অফ মিল্টনস পয়েম, তাহলে গডের যে সর্বশক্তিময়তা এবং গডের যে সর্বত্র বিদ্যমানতা, এই সবই হচ্ছে কি মিল্টনসের পয়েমের কিন্তু উল্লেখযোগ্য থিম। উই ক্যান ডু নাথিং টু চেঞ্জ গডস ক্রিয়েশন, বরং আমরা গডের যে সৃষ্টি তার কোনো কিছুই পরিবর্তন করতে পারি না। অ্যান্ড হোয়ার এভার উই আর, আমরা যেখানে থাকি না কেন, গড কামস টু হেল্প আস, আমাদেরকে সাহায্য করার জন্য গড আসেন। হোয়েন উই সিরিয়াসলি নিড হিম, যখন আমরা সত্যিকার অর্থেই তার প্রয়োজন বোধ করি। লাইকওয়াইজ, একইভাবে, পেশেন্স ইজ আ হাইলি ইম্পর্টেন্ট থিম অন হিজ ব্লাইন্ডনেস প্রেজেন্টস, তাই তো? তাহলে অন হিজ ব্লাইন্ডনেস যে থিম উপস্থাপন করছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম হলো পেশেন্স বা সহিষ্ণুতা। ইট ইম্পার্টস, এটা নির্দেশ করে দ্যাট উই নিড টু ওয়েট পেশেন্সলি ফর দ্য থিংস টু হ্যাপেন ইন আওয়ার লাইফ অ্যাজ পার গডস ডিসিশন, অর্থাৎ আমাদের জীবনে কি ঘটে, এরপর কি ঘটবে, গড আমাদের জীবনে কি দিবেন, তার জন্য আমাদের ধৈর্যশীল ভাবে অপেক্ষা করা প্রয়োজন। এই কথাটি আসলে কবি এখানে বলতে চেয়েছেন, এবং আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, যে গড আমাদেরকে যাই দেন, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এটাকে ভাবতে হবে গডের কাছ থেকে এসেছে এবং গড আমাদেরকে পরীক্ষা করছে, অতএব এই পরীক্ষাটা ধৈর্যশীল ভাবে দেওয়াটা মানেই হচ্ছে গডের সার্ভ করা। তো স্টুডেন্টস, এই হলো এই কবিতার থিম। তো এখানে বেশ কিছু থিম আমরা পেয়েছি, তোমরা এগুলো কিন্তু ইনপুট করতে পারবে তোমাদের লেখনের ভিতর, আনসারের ভিতর। তো স্টুডেন্টস, এই হলো আজকের আলোচনা। আমরা বেশ কিছু বিষয় কিন্তু কোশ্চেন ওয়াইজ পড়ে ফেললাম। এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে কি কি আসতে পারে, স্ট্রাকচারাল বিষয় আসবে, থিমেটিক বিষয় আসবে, সনেট কি, মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস যে একটি সনেট, সেটাকে আমরা প্রমাণ করতে পারবো, এবং এর যে থিম সে বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করে নিলাম। তাহলে এই তিনটি কোশ্চেনের আনসার কিন্তু আমরা আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে পেয়ে যেতে পারি, তাই না, যদি আমরা মনোযোগের সহিত ভিডিও ক্লাসটি দেখে থাকি। আর তোমরা অবশ্যই নোট করার চেষ্টা করবে, নিজের মতো করে লেখার চেষ্টা করবে। আমি যদিও বিষয়টাকে বাংলায় তোমাদের কাছে উপস্থাপন করেছি, তা না হলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে এইভাবে, তবে তোমরা অবশ্যই ইংরেজিতে তোমাদের যে কোশ্চেন আনসার গুলো রয়েছে তোমাদের গাইড বইয়ে বা অন্যান্য বইতে, সেগুলো ইংরেজিতে পড়ার চেষ্টা করবে, এবং সেভাবেই তোমরা তোমাদের কোশ্চেনের আনসার গুলোকে প্রিপেয়ার করে নিবে। ঠিক আছে,
তো ডিয়ার স্টুডেন্টস, অনেক আলোচনা হলো, ভিডিও ক্লাসটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, কিন্তু এক ভিডিও ক্লাসে কিন্তু আমি সবগুলো বিষয় তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোথাও বুঝতে, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আজকের ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা মনে করো যে ভিডিও ক্লাসটি খুবই উপকার হয়েছে, তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী যে ভিডিও ক্লাসটি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাও। আর তোমরা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো এবং আমার সাথে আছো এবং কমেন্ট লিখে আমাকে আরো বেশি উৎসাহ জাগাচ্ছ, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। তো সেই ভিডিও ক্লাসে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।